কয়েকটা বিষয় আমার মনে হয় চোখে পড়ার মতন। একটা হলো যে আহ, একাত্তরের যে স্পিরিটের কথা বলা হতো আর তার যে প্র্যাকটিস, সেটার মধ্যে একটা বিশাল গ্যাপ হচ্ছিল এবং গ্যাপটা বাড়ছিল। কারণ আহ, একাত্তরের স্পিরিটের মধ্যে স্বাভাবিকভাবে গণতন্ত্রের বিষয়টা ছিল, আহ, কথা বলার স্বাধীনতাটা ছিল, আহ, এক ধরনের ভারসাম্য অর্থনীতির ব্যাপার ছিল। দেখা যাচ্ছে যে ওই স্পিরিট আর প্র্যাকটিস এক হচ্ছিল না, এবং এটা সবচেয়ে বেশি ধরা পড়েছে কোটা বা অ্যান্টি কোটা মুভমেন্টের সময়। কারণ অ্যান্টি কোটা মুভমেন্টটা শুরু হয়েছে বলতে গেলে 2011-তে, যখন সিদ্ধান্ত হলো যে যেই কোটা সিস্টেমটা আছে সেটা গ্র্যান্ড চিলড্রেনের দিকে এক্সটেন্ড করবে। সেখান থেকে কিন্তু আসলে মুভমেন্ট, সেটা স্বাভাবিকভাবে বড় আকারে জনগণ একেবারেই মানতে রাজি ছিল না। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম 2018-তে একটা সিদ্ধান্ত আসলো যে পুরোটাই বাতিল করা হয়ে গেল। পুরোটা বাতিল হওয়াটাও কিন্তু তখন ঠিক হয়নি, কারণ পুরোটা বাতিল চায়ওনি, কারণ সংবিধানে কিন্তু আসলেই আছে, বিশেষ করে এথনিক কমিউনিটির ব্যাপারে আছে, মাইনরিটিজের ব্যাপারে আছে, নারীদের ব্যাপারে আছে, কিন্তু পুরোটাই বাদ করো। ওটা যখন আবার 2024-এ যখন ওটাকে নাকচ করে দেওয়া হলো হাইকোর্টে, স্বাভাবিকভাবে বড় আকারে বিশেষ করে ছাত্র সম্প্রদায় অনেকটা অপমান বোধ করলো। মনে রাখতে হবে যে যে কোনো পপুলিস্ট মুভমেন্ট বা যদি আমি আন্দোলন বলি বা যেটাকে বিপ্লব বলা হয়, মূলের মধ্যে কিন্তু থাকে হিউমিলিয়েশন। বহু জায়গায় আমি লিখেছি হিউমিলিয়েশন স্পার্টস রিভলিউশন। কিন্তু মানুষ কিন্তু অনেক কিছু সহ্য করতে পারে, কিন্তু অপমান করাটা কিন্তু সহ্য করতে পারে না। তো স্বাভাবিকভাবে যখন 2024-এ আবার ওটাকে নাকচ করা হলো, যেই মীমাংসা অনেকটা 2018-তেই হয়ে গিয়েছিল, স্বাভাবিকভাবে বড় আকারেই আমি মনে করি যে ছাত্র সম্প্রদায় বিশেষ করে ইয়াং ফোর্স তারা হিউমিলেটেড মনে করলো যে এটা আবার কেন এই জিনিসটা করা হচ্ছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা রাজনীতি আছে। এর সাথে বড় আকারে যদি আমি 2018, 2014 আর 2024-এর তিনটা নির্বাচন দেখি, ইন্টারেস্টিং হলো যে এই তিনটার মধ্যে অপোজিশন পার্টি বড় আকারে কিন্তু তারা পার্টিসিপেট করেনি। 2018-তে করেনি, 2024-এও করেনি, না 2014-তে করেনি, 2024-এও করেনি, রাইট? 2018-তে করেছিল। কিন্তু 2014 আর 2024-এ যেখানে করলো না, সেখানেও কিন্তু দেখা গেল যে মাসিভ রিগিং হলো। ওটা তো আরও ইন্টারেস্টিং, কিন্তু কারণ ওটা তো কোনো দলই নেই, মানে অপোজিশনই নেই। সেখানে যদি ওই ধরনের মাসিভ রিগিং না হতো, কারণ একটা মনে রাখতে হবে যে গত 15 বছরে যেই শিশুটা জন্ম হয়েছে একেবারে 2008 বা 2009, তার বয়স তো একেবারে রীতিমতো মানে ভোটিং এইজের টাইমে চলে এসেছে বলতে গেলে। তো সেই জায়গায় বড় একটা অ্যালিনেশন হয়ে গেছে জনগণের মধ্যে, বিশেষ করে ইয়াং ফোর্সদের মধ্যে। তারা মনে করলো যে আমি ভোট নাও দিতে পারি, সেটা হলো আমার পুরো আমার স্বাধীনতা, কিন্তু দল একটাই, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে আমি ভোট কেন্দ্রে দেখি যে দেখলাম যে ভোটটা আমার নিয়েছে, মানে বড় আকারে রিগিং। ওটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং। কেন তার মধ্যে যেটা আসে আমার মনে হয় যেটা হয়েছে সেটা হলো যে বড় ধরনের একটা দল কাঠামো তৈরি হয়েছে, যারা অনেকটা বলতে গেলে একটা রেসের মধ্যে ছিল সরকারি দলকে খুশি করা, যেটাকে আমরা কী বলা হয় সাইকোফ্যান্স বলি ইংরেজিতে, বা চাটুকার দল বলি ইত্যাদি। এই জিনিসটা বেড়ে যাচ্ছিল এবং বড় আকারে এই জিনিসটা আরও স্পষ্ট হলো যখন দেখলাম যে মাসিভ করাপশনটা, মানে চোখে পড়ার মতন করাপশন। মনে রাখতে হবে যে কোনো ক্যাপিটালিস্ট কান্ট্রি কিন্তু করাপশন থাকে, কোনো ক্যাপিটালিজম কখনো করাপশন থামাতে পেরেছে এটার কোনো নজির নেই, কিন্তু সেখানে একটা জবাবদিহিতারও একটা কাঠামো তৈরি করেছে। বড় বড় দেশেও কিন্তু করাপশন থাকে, কিন্তু জবাবদিহি যদি ধরা পড়ে তাহলে তার জবাবদিহিতা আসে। এখানে যেটা হয়ে গেছে যে করাপশন কথা হচ্ছে, করাপশনের কথা বলা হচ্ছে, ব্যক্তিকে চিহ্নিত করা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না সে বিদেশে চলে যাচ্ছে ইত্যাদি, কিন্তু সেখানে কোনো জবাবদিহিতার যে বিষয়টা সে ছিল না।
এটাও কিন্তু মানুষকে খুব বড় আকারে আমার মনে হয় ওই আবার বলি যে অপমান বোধ করেছেন তারা, যে এইভাবে কেন হলো। এবং যেটা আমরা দেখলাম, এটা হয়তো অনেক বছর থেকে হয়তো শুরু হয়েছে, কিন্তু বাড়তে বাড়তে এমন একটা জায়গায় এসেছে, সুপার রিচ আর মিডল ক্লাসের মধ্যে একটা বড় পার্থক্য তৈরি হয়েছে। রিচ বিকেম সুপার রিচ, এবং শুধু সুপার রিচ না, তারা দেখানো শুরু করেছে যে আমি সুপার রিচ। কিন্তু সুপার রিচকে যে থামানোর যে ব্যাপার, সেটা কিন্তু বড় আকারেই কখনো হয়নি। এবং আমি মনে করি যে এর সাথে যেটা যোগ করা দরকার, সেটা হলো যে এই যে সুপার রিচ, তার সাথে মিডিওকারের একটা সম্পর্ক তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ে, আমি বিশ্ববিদ্যালয়ের কথা হয়তো বলতে পারি ভালো করেই, এক ধরনের অ্যান্টি ইন্টেলেকচুয়ালিজম তৈরি হয়ে গিয়েছিল। যারা বলতে গেলে কর্তৃত্ব নিচ্ছিলেন, দুই একজন হয়তো ভালো ছিলেন, মেধা ছিলেন, কিন্তু বেশিরভাগই কিন্তু মেধার ব্যাপারে একটা প্রশ্ন ছিল। এমনও হয়েছে যে বলা হয়েছে যে সে নকল করে অনেক কিছু করেছে, কিন্তু সেও দেখা গেছে যে বড় পোস্ট পেয়ে গেছে। এই যে মিডিওকারকে নিয়ে আসা, এবং তাই হয় যখন কর্তৃত্ববাদীর কোনো কাঠামো তৈরি হয়, তখন মিডিওকারদের একটা বড় ভূমিকা থাকে, কারণ এই মিডিওকারেরই কিন্তু ওই যেটাকে বলা হয় সাইকোফ্যান্স তৈরি, তার সাথে একটা সম্পর্ক থাকে। এবং শেষ আমার মনে হয় আর একটা যেটা তৈরি হয়েছে, সেটা হলো যেটাকে প্যাট্রোমোনিয়াল বলা হয়, বা আমি যদি পরিবারতন্ত্র যদি বলি, ফ্যামিলিক্রেসি, সেটাও কিন্তু বড় আকারে হয়ে যাচ্ছিল। এমন একটা পর্যায়ে গিয়েছিল যে অন্য পরিবারগুলো খুবই নগণ্য হিসাবে চিহ্নিত হচ্ছিল। এই পরিবারতন্ত্রটা রাজনীতির মধ্যে এমনভাবে ঢুকে গেছে যে মনে হচ্ছিল যে এটাই বুঝি সঠিক, এবং এটাকেই গণতন্ত্র নাম দেওয়া হচ্ছিল। কিন্তু তা তো হওয়ার কথা না, কারণ গণতন্ত্রের মধ্যে একটা পেশাদারিত্ব থাকার কথা। কিন্তু দেখা যাচ্ছে যে না, বড় আকারেই পরিবারতন্ত্র, এবং পরিবারতন্ত্র তার সাথে ব্যুরোক্রেসির সম্পর্ক, তার সাথে একাডেমিক যেই কাঠামো, তার সাথে সম্পর্ক, সবার ওই জায়গায় সম্পর্ক হয়ে গেছে। তো তাতে যেটা হয়ে গেছে যে বড় ধরনের একটা জনগণ অ্যালিনেশন ফিল করলো। তবে আমি মনে করি যে একেবারে ইমিডিয়েট যদি বলা হয় যে ইমিডিয়েট রিজনটা কি, সেটা কোনো সন্দেহ নেই, যেই পরিমাণে মানুষ মারা গেছে এবং ইনোসেন্ট মানুষ মারা গেছে, সেটার যে জবাবদিহিতা, মানে অনেক ধরনের আমি কনস্পিরেসি থিওরি তৈরি করতে পারি, কিন্তু যে সরকার থাকে তার তো একটা বড় দায়িত্ব হলো মানে বিশেষ করে নাগরিকের নিরাপত্তা দেওয়াটা। সেই জায়গায় বিশাল একটা ঘাটতি হয়ে গেছে। কারণ হচ্ছে এত মানুষ, এত ইনোসেন্ট লোক মারা গেছে, কিন্তু সেখানে যে জবাবদিহিতার যে বিষয়টা, সেটা তো আসেনি। এবং এমনভাবে সেগুলোকে সামনে নিয়ে আলোচনা করা হচ্ছিল, তাতে বড় আকারেই আমি মনে করি যে জনগণ ভাবলো যে ইনাফ ইজ ইনাফ, এবং সেটাই আমরা দেখলাম যে বিশালভাবে জনগণ রাস্তায় নেমেছে। এখানে একটু বলে রাখি যে বাংলাদেশের ইতিহাসে রাজনীতির মধ্যে মনে রাখতে হবে যে পরিবর্তন সবসময় কিন্তু জনগণ রাস্তায় নেমেই কিন্তু করেছে, এবং এটা বিগত সরকার বা বিগত দলের না জানানোর কোনো কথা নেই, কারণ তারাও তো একসময় রাস্তা নেমেই পরিবর্তন করেছে। এইবার কেন হলো না, এর একটা বড় আমি মনে করি, এটা আরও বিশ্লেষণ হয়তো করতে হবে, কিন্তু আমরা দেখেছি যে যারা নির্বাচিত হন ইত্যাদি, তাদের বিরাট অংশ কিন্তু ব্যবসায়ী, তারা কিন্তু পলিটিশিয়ান না। একজন গবেষণাও করেছেন, দেখা গেছে যে খুব সম্ভব 2% মনে হয় পলিটিশিয়ান, বাকি সবাই বিশাল আকারে ব্যবসায়ী এবং কোটিপতি। এবার আমি আগেও বলেছিলাম যে কোটিপতিদের যে নির্বাচনে যে যাওয়া, এটাকে আমরা কেন ডেমোক্রেসি বলছি, এটা তো প্লুটোক্রেসি, আর একটু ভালো শব্দ আছে ইংরেজিতে, প্লুটোক্রেসি বলা হয়। তো প্লুটোক্রেসি হয়ে গেছে, রিচম্যানস ক্লাব। তো রিচম্যানস ক্লাব হওয়ার একটা বড় সমস্যা হয়ে যায় যে রিচম্যানসরা তো পলিটিশিয়ান না, তো যেহেতু তারা পলিটিশিয়ান না, তারা তো মূলত ব্যবসায়ী, যার জন্য ওই যে পপুলিস্ট মুভমেন্ট যে দেখা, এই যে অ্যান্টি যেটা কোটা মুভমেন্টের মধ্যে যে আসলো,
ট্রান্সপোর্ট মুভমেন্টও আমরা দেখলাম। এই যে এই মুভমেন্ট পৃথিবীতে মনে রাখতে হবে, পপুলিস্ট মুভমেন্ট কিন্তু পৃথিবীতে কম বেশি অনেক জায়গায় হয়ে থাকে, কিন্তু যেখানেই হয় পপুলিস্ট মুভমেন্ট তার ওটাকে থামানোর একটা মাত্রই উপায় হলো যা না চাচ্ছে তার চেয়ে বেশি করা। এটাই হলো একমাত্র উপায়। কিন্তু আমি হয়তো চাচ্ছি 5, সেখানে 7 দেওয়া, 10 দেওয়া, পপুলিস্ট মুভমেন্টের এই হলো একমাত্র। কিন্তু ওখানে আমি মনে করি যে কোনো পলিটিশিয়ান সেই ধরনের ছিল না এটা বোঝার। তারা তখন ভাবলো যে না, আমি অস্ত্র দিয়ে এটাকে থামানো, পপুলিস্ট মুভমেন্ট কখনো থামানো যায় না সেভাবে। এই যে বেশি দিয়ে দেওয়ার ব্যাপারটা, এবং যেটা 2011-র বিষয়, আমি কেন 2018 পর্যন্ত টানলাম, 2018-তে সমস্যা করলাম, কেন আমি এটা পার্লামেন্টে পাশ করলাম না, তার মানে হচ্ছে যে পলিটিশিয়ানদের একটা অভাব হয়ে গিয়েছিল, যারা রাজনীতি বুঝে। আসলে মনে রাখতে হবে যে রাজনীতিবিদদের মধ্যে থাকতে হয়, মানে যার সাথে জনগণের সম্পর্ক, রাজনীতি বলতে সেটাই বোঝায়। কিন্তু যারা দায়িত্বে নিয়েছিলেন তাদের সাথে বেশিরভাগই কিন্তু রাজনীতির সাথে সম্পর্ক ছিল না, বা জনগণের সাথে সম্পর্ক করে উঠে নেয়। হয় পরিবারের কারণে পেয়ে গেছে, বাবা মারা গেছে, সে হয়েছে এমপি, আর নাহলে তার ব্যবসায়ী হয়েছে, সে নমিনেশন একটা বাণিজ্যের মধ্যে পড়ে গেছে। এই যে একটা কাঠামো তৈরি হয়ে গেছে, সেই কাঠামোর মধ্যে যেটা সমস্যা হয়ে গেছে রাজনীতিবিদের হাতে না থাকার ফলে যারা দায়িত্ব নিয়েছিলেন তারা বোঝার মনে হয় না তাদের ক্ষমতা ছিল যে কিভাবে এরকম একটা মুভমেন্ট আমি কিভাবে ঠেকাবো। কারণ মুভমেন্টটা কিন্তু খুব একটা কঠিন জটিল মুভমেন্ট ছিল না, খুবই সহজ একটা মুভমেন্ট ছিল। সেটাকে থামাতে পারলো না, তাতে বোঝা যাচ্ছে যে ওই স্পিরিট অফ 71 আর যেই প্র্যাকটিস, এত বিশাল গ্যাপ হয়ে গেছে যে যারা দায়িত্ব নিয়েছিলেন তাদের এটা বোঝারও কোনো, আমি মনে করি না সেই বোঝার যেই অভিজ্ঞতা বা যেই চিন্তা ভাবনা থাকা দরকার সেটা ছিল। রাজনীতিবিদদের একটা ঘাটতি চলে এসেছে, কারণ রাজনীতিবিদ বলতে আমরা তাকেই বোঝাবো যে সারাক্ষণ জনগণের সাথে তার সম্পর্ক থাকবে রীতিমতো, কারণ সে জনগণের জন্যই কাজ করছে, ওই হিসেবেই কিন্তু একটা রাজনীতি, এটা একটা পেশার একটা ব্যাপার। সেই জায়গায় বড় অভাব হয়ে গেছে। এবং হয় দেখা গেছে যে যারা নিরাপত্তা কাঠামো তার উপরে নির্ভর করা, না হলে আমলাদের উপরে নির্ভর করা, কিন্তু তাদের তো বড় আকারে কিন্তু জনগণের সাথে সম্পর্ক থাকে না। এবং সেটা ওই যতগুলো নির্বাচন যেটা হলে বললাম যে সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে এখনও মনে হয় মাঝে মাঝে যে 2014 আর 2024টা, সেখানে তো কোনো অপোজিশনই ছিল না। তাহলে কেন আমি রিগিংয়ের মধ্যে গেলাম কেন? কারণ যেই সিস্টেমে ওয়েস্টমিনস্টার সিস্টেমে যে নির্বাচন হয় সেখানে হলো 10%ও যদি কেউ আসে 10%ই থাকবে, কিন্তু এটাকে বাড়াতে হলো, কারণ ভাবলো যে 10% হলে তো বোঝা যাবে যে 90% নেই। একটা জিনিস মনে রাখতে হবে যে কতগুলো সিস্টেমের যেই পরিবর্তন করা দরকার, মানে আমরা এই ওয়েস্টমিনস্টার সিস্টেম যেভাবে আমরা নিয়ে আমাদের মধ্যে চাপিয়ে দিই, সেখানে ওই এটাই একটা কাঠামো তৈরি হয়ে যায়। একটা বড় হলো নমিনেশনের বাণিজ্য তো থাকার কথা না, কিন্তু আমি যদি ওই ওয়েস্টমিনস্টার সিস্টেমের মতনই রাখি যে পার্টি নমিনেট করবে, তখন পার্টি কী করে? পার্টি তো বলে যে আমার তো খরচ করার জন্য আমার তো পয়সা লাগবে, তখন কে আসবে? সাধারণ যে রাজনীতিবিদ তার কাছে তো আর সেই অর্থ থাকে না, তখন চলে আসে বড় আকারে যারা ব্যবসায়ীরা। এখন এত বড় আকারে ব্যবসায়ীরা কেন পার্লামেন্টে মানে থাকবে? কারণ পার্লামেন্টের কাজ হলো আইন প্রণয়ন করা। আমি নিজেও, মানে যদিও আমি সোশ্যাল সায়েন্সের ছাত্র, আমি নিজেও আইন দেখে আমারই মানে মাঝে মাঝে হয়, আরে মাই গড এত কমপ্লেক্স। তাহলে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে কেমন করে বুঝবে যে আইনটাকে কীভাবে করতে হবে? যার জন্য আমরা সবসময় দেখি যে ওই 7-8 জনই কথা বলে, বেশি কিন্তু লোক কথা বলে না, এবং কিছু যদি কথা বলে ওই লিখিত পড়ে যায়, কারণ আইনের ব্যাপারটা তো আসলে জটিল। সেই জায়গায় আমরা ক্রাইটেরিয়া কিন্তু তৈরি করতে পারিনি। আমরা যে ক্রাইটেরিয়া করব, আমরা ধরে নিয়েছি যে ওয়েস্টমিনস্টার সিস্টেম এটা এইভাবেই চলতে থাকবে। একটা ক্রাইটেরিয়া যে আমি সে আইন বুঝে কি না, মানে আমি যদি আইনই না বুঝি তাহলে আমি তাকে কেন আমি পার্লামেন্টে পাঠাচ্ছি? তার মানে আমার কোনো ক্রাইটেরিয়া নেই। সেই জায়গায় বড় ধরনের পরিবর্তন যদি রিফর্মস যদি না হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে ঘুরে ফিরে আমি ওই একই জায়গায় চলে যাচ্ছি, যেখানে আমার কি বলা হয়
ওই নমিনেশন বাণিজ্যের মধ্যে চলে যাচ্ছি, আমি ওই প্লুটোক্রেসির মধ্যে চলে যাচ্ছি, আমি কিন্তু থামাতে পারবো না। এবং এটা বাড়তে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা একেবারে জনগণ মনে করছে যে অসহনীয়, যে এটা তো আর বাড়ানো যাবে না। সেই জায়গায় এসে একটা বড় ধাক্কা খেয়েছে। এর একটা বড় কারণ হচ্ছে যে যারা দায়িত্বে ছিলেন বা যারা নির্বাচিত হয়েছেন তাদের বড় অংশই, আমি সবার কথা আমি বলবো না, কিন্তু বড় অংশই দেখা গেছে যে তাদের অর্থ যেভাবে তারা তৈরি করেছেন তার মধ্যে একটা প্রশ্ন আছে। মানে রীতিমতো হচ্ছে যে নমিনেশন বাণিজ্যের মধ্যেই সে দেখা গেছে যে বড় আকারেই তার ক্ষমতা বেড়েছে। এবং হয়তো দেখা গেল যে 2008-এ তার কিছুই ছিল না, কিন্তু 2024-এ দেখা গেল যে তার বিশাল তিনি সম্পত্তির মাল হয়ে গেল। সম্পত্তির সাথে নির্বাচনের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। এই যে প্লুটোক্রেসির যে ব্যাপার, সেটা তো স্বাভাবিকভাবেই জনগণ যখন কোনো এই ধরনের যেন বিস্ফোরণ হয় তখন তাকে টার্গেট করবেই। সবগুলোই যে একেবারে অথেন্টিক টার্গেট হয়তো না, সেটাও বিচার বিভাগ হয়তো হিসাব করবেন, কিন্তু স্বাভাবিকভাবে তারা দেখছেন যে আরে এ তো রাজনীতিবিদ না, এ তো ঠিক না, কিন্তু সে সে তো ব্যবসায়ী ছিলেন। এবং যারা ওই ধরনের ঝামেলায় এখন যারা পড়েছেন তারা বেশিরভাগই কিন্তু দেখা গেল যে হয় এমন কতগুলো সুবিধা নিয়েছেন বা এমন কিছু কথা বলেছেন যেগুলো জনগণ মনে করছেন না যে এটা গণতন্ত্রের তার কোনো সম্পর্ক ছিল বা আসল রাজনীতির সাথে সম্পর্ক ছিল। তো ধাক্কাটা ওখানেই ব্যক্তি হিসাবেই একটা পর্যায়ে চলে গেছে, যখন ব্যক্তিকে দেখা হচ্ছে যে না, তিনি এই পোস্টটা পেয়েছেন, তার পাওয়ার কথা না, বা তিনি কোনো কারসাজিতে এই ক্ষমতা ছিলেন এবং এই ক্ষমতার অপব্যবহারও করেছেন। তো একটা হলো পয়সা বাড়ানো, যেটা ক্যাপিটালিজমে বলবে প্রিমিটিভ অ্যাকুমুলেশন বলা হয়, যে প্রিমিটিভ অ্যাকুমুলেশনের মধ্যে তারা জড়িত হয়ে গিয়েছিল। তো সেটা দেখা দরকার যে আসলেই তাই কি না। কিন্তু এই যেটা বললাম যে জনগণের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে বেশিরভাগই যারা ক্ষমতায় ছিলেন বা যারা বড়ভাবেই হয়তো কোনো পোস্টে ছিলেন, হয় তারা ক্ষমতায় গেছেন তাদের কী বলা হয় সাইকোফ্যান্সির কারণে, আর না হলে নমিনেশন বাণিজ্যের কারণে, মানে ঠিক পেশাদারিত্বের মধ্যে সে উঠে আসেননি, সে উঠে এসেছে অন্য কারণে। সেই জায়গায় আমার মনে হয় একটা বড় ধাক্কা আমরা দেখলাম, যে জনগণও দেখলো যে না, ওই যেটা বললাম এনাফ ইজ ইনাফ। এখানে একটা বড় যেই আমি মনে করি যে সমস্যা তৈরি হয়ে গিয়েছিল সেটা হলো দিল্লি, কী কারণে আমি জানি না, তারা মনে করেছিল যে রাজনৈতিক দলের সাথে যদি আমি সম্পর্ক রাখি বা যারা ওই রাজনৈতিক দলের যারা ভারতের পক্ষে আছেন তাদের সাথে যদি আমি সম্পর্ক রাখি, তাহলেই আমার যে স্বার্থগুলো আমি সেটা রক্ষা করতে পারবো। অন্য কথায় ভারত বা দিল্লি জনগণের সাথে সম্পর্ক করেনি। জনগণ বলতে আমি সব ধরনের যে মানুষ তার সাথে সম্পর্ক করেনি, সম্পর্ক করেছে খুবই একেবারে ছোট আকারেই যারা তার সাথে একেবারে 200% আছে, মানে সেইভাবে যদি বলি। এবং সেই হিসাবেই বিভিন্ন লবি তৈরি করেছে। প্রত্যেকটা দেশই চেষ্টা করে তার লবি তৈরি করে, এটা ভারত ব্যতিক্রম না। কিন্তু অন্য দেশ যখন লবি তৈরি করে তারা আবার জনগণের সাথেও একটা সম্পর্ক রাখতে চেষ্টা করে, কিন্তু তারা পুরোপুরি একটার উপর নির্ভর করে না। তাতে যেটা হয়েছে যে যারা ওই কাঠামোর মধ্যে মানুষ ছিলেন, যে লবির কথা বলছি, তারা যেভাবে বুঝিয়েছেন দিল্লিকে, সেভাবেই বুঝিয়েছেন এবং সেও ওটাকে বাড়াচ্ছিলেন। বাড়াতে বাড়াতে যেই পর্যায়ে নিয়ে গিয়েছিলেন সেটা যেটা আমি মনে করি মানে বোঝাবার জন্য যে লেবু কচলালে তেতো হয়ে যায়, ওই পর্যায়ে নিয়ে গেছেন। এবং সেটা চোখে ধরা পড়েছে যখন 2 সপ্তাহের মধ্যে দুবার প্রধানমন্ত্রী গেলেন। এটা কার বুদ্ধিতে গেলেন সেটা তো আমার জানা নেই, কিন্তু তখনই বোঝা গেল যে এটা বড় একটা কী বলা হয়, আমি মনে করব যে বাংলাদেশ কেন্দ্রিক যে পররাষ্ট্রনীতি হওয়া দরকার সেখান থেকে সরে গেল।
কারণ দুবার 2 সপ্তাহে যে আমি কি করব। এবং মনে রাখতে হবে ওইখানে আলোচনা হয়েছিল, এবং আমি আলোচনায় তখনও বলেছিলাম যে না, কোন দেশে আগে যাবে সেটা বড় কথা না, বড় কথা হলো যে আমি ওই দেশে যে আমি কি পাবো, এটাই হলো আমার সবসময় থাকা দরকার, তাই না? আমি গেলাম একটা দেশে, আমি কিছু পেলাম না, এবং তাই হলো। এবং এমনও বিষয় হলো যে পুরনো যেই বিষয়গুলো আবার নতুনভাবে আসা শুরু করলো, যেহেতু চীনও ওই ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। হ্যাঁ, আমি তিস্তার কথা যদি আমি বলি, ওই জায়গাটা বড় আমার মনে হয় যেটা দিল্লির যেই পলিসি, এবং আমি মনে করি যে তাদের একটা বড় সেটব্যাক হয়ে গেছে, কারণ তারা জনগণের সাথে সম্পর্ক করেনি। এবং সম্পর্ক না করার পিছনেও যেটা বললাম যে এখানকার তাদের যারা লোক ছিল, তারা কোনোভাবেই অন্য চিন্তা ভাবনা নিয়ে আসার যে বিষয়টা, এবং ভারতের সাথে চীনের কিন্তু অনেক ধরনের সম্পর্ক আছে, সেগুলোকে হাইলাইট না করা, একেবারে রীতিমতো এটাকে জিরো সাম দেখানো হয়েছে। তার ফলে যেটা হয়েছে যে চীন, আমি মনে করি, নিজেও একটু অ্যালিনেটেড ফিল করেছে, কারণ সে দেখছে যে আরে আমি তাহলে কোন দেশের সাথে তার পররাষ্ট্রনীতি যদি এই হয়, এবং ব্যক্তি কতগুলো যাদের বসানো হয়েছিল তারাও আবার খুব ভারতের কাছাকাছি। এমনও কথা হয়তো বলেছে যে কি বলা হয়, ভারতের সাথে আমার রাজনৈতিক সম্পর্ক, চীনের সাথে আমার উন্নয়নের সম্পর্ক। এটা তো খুবই মানে কাঁচা ধরনের কথা, তাই না? মানে একজন যে কোনো ডিপ্লোম্যাট, একই কথা আমি বললাম যে ওই যে ঘুরে ফিরে কিন্তু একই। আমি এমন একজনকে দায়িত্ব দিলাম যিনি ওইভাবে যে চিন্তা ভাবনা করবেন, তার এফিসিয়েন্সি যে ব্যাপার, মানে বড় আকারে পেশাদারিত্বর একটা বিশাল ঘাটতি হয়ে গিয়েছিল। তো সেই জায়গায় পররাষ্ট্র নীতির মধ্যেও আস্তে আস্তে দেখা গেল যেভাবে হয়তো শুরু করেছিল, এবার একটা সময় সব দেশের সাথেই সম্পর্ক রাখার যে বিষয়টা, কিন্তু সেটা ধরে রাখতে পারছিল না। এবং ধরে রাখার না পিছনে হলো আবার ওই গণতন্ত্রের যে ডেফিসিটটা, যেহেতু গণতন্ত্রের মধ্যে নির্বাচনের মধ্যে একটা ডেফিসিট ছিল, এবং সেখানে আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছিল, সেখানে হয়তো বিগত যারা ক্ষমতায় ছিলেন তারা ভাবলো যে দিল্লি হলো আমার এক ভরসা। কিন্তু এই যে মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমি যদি ওইভাবে চিন্তা ভাবনা করি যে না, আমি একটা দেশের উপরেই নির্ভর করে আমি ক্ষমতায় থাকবো, তাহলে তো আর ওটা বেশি দূর মানে বেশি দূর যাবে না। এবং সেই জায়গায় আমি মনে করি যে একাধিক দেশ তারা মনে করলো যে না, বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিজের উপর দাঁড় করানো না, মানে যেইভাবে দাঁড় হওয়া উচিত। যেহেতু একটা বড় সেটব্যাক হয়ে গেছে, তাদের দিক থেকে আমার মনে হয় একটাই চিন্তা ছিল, এবং খুবই ন্যারো চিন্তা। সেটা হলো, যেহেতু বিগত সরকার নর্থ ইস্ট ইন্ডিয়ার ব্যাপারে, নিরাপত্তার ব্যাপারে একটা বড় আকারেই সমাধান করেছিল, বা তাদের যেটা হেডেক ছিল সেটাই সমাধান করেছিল, সেটার উপর ভিত্তি করেই তারা ছিল যে এই সরকার থাকলে আমার নর্থ ইস্ট চিন্তা করা যাবে না। কিন্তু আমি দেখছি যে পৃথিবীতে যে পরিবর্তনটা হচ্ছে, সেটা তো পৃথিবী একটা মাল্টিপোলারের দিকে যাচ্ছে, এবং বাংলাদেশ স্বাভাবিকভাবে চাইবে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক করা। সেই জায়গায় দেখা গেছে যে তার অনেকটা দাবি হলো যে আমার শত্রু তোমারও শত্রু হতে হবে। সেটা তো বাংলাদেশের জন্য কোনোভাবেই সম্ভব না, এটা এখনও সম্ভব না, ভবিষ্যতেও সম্ভব হবে না। ওই জায়গায় আমার মনে হয় বড় একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছিল। এবং যেটা বললাম যে পররাষ্ট্র নীতির মধ্যে যেই কাঠামোটা বাংলাদেশের খুবই প্রয়োজন, যে আমার জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য আমি যেখানে সবচেয়ে বড় আমি ট্রেড অফ পাবো বা সুবিধাটা পাবো, আমি তার সাথেই করবো, অন্য দেশও তাই করবে, তাই না? কিন্তু সেখানে দেখা গেল যে শেষের দিকে এসে, যেহেতু নির্বাচনের মধ্যে ঘাটতি ছিল, এবং তাদের হয়তো ধারণা ছিল যে একটা দেশ তার সাপোর্টটা পেলেই আমি বাকিগুলো সমাধান করে ফেলতে পারবো। কিন্তু যত বেশি নির্ভর হয়ে যাচ্ছিল, তত দেখা যাচ্ছে যে তার পররাষ্ট্রনীতির যে কাঠামো বাংলাদেশ কেন্দ্রিক হওয়া দরকার, সেখান থেকে আস্তে আস্তে সরে যাচ্ছিল। এবং সেটাও আমি মনে করি যে জনগণের কাছেও একটা বড় মানে ভালোভাবেই চোখে পড়েছিল। দুটো জিনিস আসলে এখানে মনে রাখতে হবে। ইয়াং জেনারেশন কিন্তু সবসময় বাংলাদেশে রাস্তায় নেমেছে, হ্যাঁ, খেয়াল রাখতে হবে। 71-এ কিন্তু ইয়াং জেনারেশন ছিল, আমি 71-এর কথা বলছি।
একাত্তরে যেই স্বাধীনতা যুদ্ধের মধ্যে কিন্তু প্রচুর ইয়াং জেনারেশন নেমেছিল। আমি তো নবম শ্রেণীর ছাত্র ছিলাম, আমিও বাবা মাকে রেখে আমি আগরতলায় গিয়েছি। তো আমার কথা হচ্ছে যে একাত্তরেও কিন্তু বড় মনে রাখতে হবে ইয়াং জেনারেশন, যেটা এখন জেনজি বলা হচ্ছে, এটা সবসময় থাকবে। এটা হলো পার্মানেন্ট ফ্যাক্টর। কারণ এই ইয়াং জেনারেশন তো কিছুদিন পরে বুড়ো হয়ে যাবে বা বয়স হয়ে যাবে, তাই না? আমরাও তো একসময় ইয়াং ছিলাম, রাইট? নতুন একটা ইয়াং জেনারেশন হবে। মনে রাখতে হবে ইয়াং জেনারেশন তার চিন্তা ভাবনা আর ওল্ড জেনারেশন চিন্তা ভাবনা কিন্তু এক না। এখন ওল্ড জেনারেশন যদি মনে করে যে আমি আমার মতন আমি ইয়াং জেনারেশনকে চালাবো, সেটা সম্ভব না। কারণ এখন তো ইয়াং জেনারেশন প্রচণ্ডভাবে, আমি যদি বলি এই টেকনোলজি দ্বারা প্রচণ্ডভাবে জ্ঞানী, কিন্তু তার নলেজ, অনেকেই আপত্তি করে সারাক্ষণ ধরে হোয়াটসঅ্যাপ দেখছে, সারাক্ষণ ধরে ফেসবুক দেখছে। আমি শিক্ষক হিসাবে সবসময় বলতাম না, তার তো একটা জ্ঞান হচ্ছে, সে কিছু তো করছে, এটাকে অন্যভাবে নেগেটিভলি নেওয়া হচ্ছে কেন? এটাকে কিভাবে পজিটিভলি রূপান্তর করা যায়? কারণ এই যে কানেকশনটা হচ্ছে, যেটাকে অনেকে বলে মোবাইল ফোন থেকে মোবিলাইজেশন, এই মোবাইল থেকে মোবিলাইজেশন ডেরিডার একটা সুন্দর কথা এটা। তো সেই জায়গায় চিন্তা করা দরকার যে এখনকার মোবিলাইজেশন আর আমরা যখন ইয়াং ছিলাম, মোবিলাইজেশন তার এক হওয়ার কথা না। তার মানে হচ্ছে যে ভবিষ্যতের যে ইয়াং জেনারেশন হবে, আমার খেয়াল রাখতে হবে যে কী টেকনোলজি চলে আসবে, এবং টেকনোলজি তো প্রচণ্ডভাবে চেঞ্জ করা হচ্ছে। এবং সেই হিসাবে আমরা যদি প্যালেস্টাইন গাজার কথা বলি, পৃথিবীতে জুড়ে যে মুভমেন্টটা হয়েছে, এমনকি আইভি লিগ যাদের কোনোভাবেই রাস্তায় নামার কথা না, কারণ প্রচণ্ডভাবে তারা কী বলা হয়, বেশিরভাগই তো বড়লোকের ছেলেমেয়েরা, ঘুমিয়ে থাকতে পারে, কিন্তু তারাও যেভাবে নেমেছে, কারণ কি তারা দেখছে যে যেটা বলা হচ্ছে বা ক্লাসে যেটা বলা হচ্ছে, আর সে যে চাক্ষুষ যেটা দেখছে, কারণ গাজাতে প্রথমবার চাক্ষুষ দেখেছে যে কীভাবে জেনোসাইড হচ্ছে, তাই তো? ঠিক একইভাবে আমার ইয়াং জেনারেশন, সে তো প্রচণ্ডভাবে এটার সাথে অনেকটা রীতিমতো প্যাশনেটলি ইনভলভ। তো সে দেখছে যে যেটা বলা হচ্ছে ক্লাসরুমে, যেটা একই কথা বললাম, স্পিরিট অফ 71, আর প্র্যাকটিস যেটা দেখছে, তার মধ্যে বিশাল একটা অ্যালিনেশন। তো যার জন্য এই ইয়াং জেনারেশন, আমি এটা মনে করি না যে এক্সেপশনাল, দিস ইজ দ্য রুল, দিস ইজ দ্য পার্মানেন্ট। এবং ভবিষ্যতে আরও হবে কিন্তু পপুলিস্ট মুভমেন্ট, আমি এটাও বলে রাখি। এবং হবে কখন? যখন ওই গ্যাপটা হবে, ওই অ্যালিনেশন, সেটা আজকে হয়তো এই কারণে হলো, আগামীতে হয়তো অন্য কারণে হবে, কিন্তু দিস ইজ নট দ্য এন্ড অফ হিস্ট্রি। অনেকেই হয়তো বলে যে ইতিহাস বুঝি এটাই বলি, এন্ড না, এটা বিগিনিং হিসেবে ধরে নেওয়া উচিত। এবং সবসময় চিন্তা ভাবনা করা দরকার যে যেই ইয়াং জেনারেশন যেটা আসছে, তারা কী চিন্তা ভাবনা করছে, এবং ইনভেস্টমেন্টটা কিন্তু ওখানেই করা দরকার। সেই জায়গায় বড় ঘাটতি হয়ে গিয়েছিল, যেহেতু একই কথা বললাম যে কোটা মুভমেন্টের মূলটা কী ছিল? মূলটা ছিল যে যেই 71-এর যারা যুদ্ধ করেছেন, ঠিক আছে, তাদের ছেলে মেয়ে হতে পারে, অনেকে মারা গেছেন, তাদের সাহায্য করা, কিন্তু যখন বলা হলো যে না, এটাকে গ্র্যান্ড চিলড্রেন এক্সটেন্ড করব, এই যে বুদ্ধিটা কে দিয়েছে আমরা জানি না, তখনই এই ইয়াং জেনারেশন বলল, আরে তাহলে আমি কেন পড়াশোনা করছি, তাহলে এই মেধার কী কারণ আছে? সেই জায়গায় আমাদের সবসময় চোখ রাখতে হবে যে ইয়াং জেনারেশন ভবিষ্যতে তারা কী চাচ্ছে। খুব বড় আকারেই যদি এমন একটা সরকার থাকে, সে প্রচণ্ড অ্যাটেন্টিভ এবং পরিবর্তনের ব্যাপারে সে সচেতন, তাহলে আমার মনে হয় সামলানো যাবে। কিন্তু যদি সামলানো যদি না করা যায়, অ্যাটেনশন না করা যায়, তখন দেখা যাবে জেনজি আর একটা জেনজি 2, জেনজি 3 তৈরি হবে। দুটো জিনিস, একটা হলো যে এখনও খুব আর্লি, কারণ মাত্র 1 মাস হয়েছে, 3 থেকে 6 মাস না গেলে কিন্তু আসলে বোঝা যাবে না। কিন্তু যেটা করা দরকার সেটা হলো, যেহেতু এই সরকার বড় আকারেই বলছে যে তারা সংস্কার চাচ্ছে, রিফর্মস চাচ্ছে, এটাকে কিন্তু পরিষ্কার করা দরকার যে রিফর্মসটা কী। 7-8টা এরিয়াতে আমার মনে হয় প্রচণ্ডভাবে রিফর্মস দরকার, এবং খুব তাড়াতাড়ি করা দরকার। কারণ আমরা এমনিতেই খুবই অধৈর্য হয়ে যাই, খুব মানে সহজে, খুব তাড়াতাড়ি। ব্যাংকিং সেক্টরে বড় আকারে রিফর্মস করা দরকার। আমি বলছি বারবার রিফর্ম দরকার, কিন্তু আমি কী করছি এটা যদি আমি না দেখাতে পারি একটা জিনিস, ঠিকই একইভাবে শিক্ষা আমরা ইউনিভার্সিটি কি দেখলাম, ওই ঘুরে ফিরে আবার আরেকজনকে বসিয়ে দেওয়া হলো। আমি ভেবেছিলাম যেটা করবে সেটা হলো যে একজনকে বলবে যে না, সিনিয়র কাউকে বলবে যে তুমি 3 থেকে 6 মাস থাকো, যেসব সইটি করতে হয় সেগুলো করো, কিন্তু এই 3 থেকে 6 মাসের মধ্যে কি রিফর্মস করা দরকার। বিশ্ববিদ্যালয়ে তো বিশাল রিফর্মস করা দরকার,
কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে 4টা আইনের মাধ্যমে চলে। পৃথিবীতে কোনো জায়গায় মানে ডেভেলপ কান্ট্রিজে কোনো জায়গায় নেই যেখানে 4টা আইন দিয়ে ইউনিভার্সিটি চলে। আমাদের এখানে 4টা আইনে চলে। এই 4টাকে একটার মধ্যে তো আনতে হবে। এবং এই যে নির্বাচন যেটা 73-এর ইসের মধ্যে আছে, এটাকে তো রিভিজিট করা দরকার। কারণ ওখান থেকেই সমস্যা কিন্তু ছাত্রদের রাজনীতি না, আমি বহু জায়গায় বলেছি, সমস্যা কিন্তু শিক্ষকের রাজনীতি। শিক্ষকের রাজনীতি যদি বলা মানে শিক্ষকের দলীয় রাজনীতির কথা বলছি, সেটাকে যদি বন্ধ করা যায়, ছাত্র কিন্তু ভালো করেই জানে তার কী করতে হবে। সেই জায়গায় এই এমনকি আমি মনে করি মিডিয়া হাউসের মধ্যে রিফর্মস প্রচণ্ডভাবে দরকার, সিকিউরিটি সেক্টর রিফর্মস প্রচণ্ডভাবে দরকার। এই যে পুলিশের আইন এখনও কিন্তু ওই 19th সেঞ্চুরি আইনে চলছে, এবং আমি মনে করি নাম মানে ওই আইনগুলো তো পরিবর্তন করা দরকার। এমনকি নামগুলো আমি মনে করি যে আমি এক জায়গায় লিখেছিলাম যে পাবলিক সিকিউরিটি ফোর্স নাম দেওয়া উচিত। কারণ পুলিশের মধ্যে ওই কলোনিয়াল লেগেসিটা কিন্তু এখনও রয়ে গেছে। একটা তো কলোনিয়াল আইনের মধ্যে এখনও সে চলতেছে, তাকে যতই কিছু বলা হোক সে বলবে যে আমি তো আইনের মাধ্যমেই আমি পিটাচ্ছি ইত্যাদি। সে জায়গায় আমি যদি নামকরণে যদি পরিবর্তন করি, পুলিশটাকে যদি আমি পাবলিক সিকিউরিটি ফোর্স বলি, তাহলে সে জানবে যে আচ্ছা আমার দায়িত্ব হলো পাবলিকের সিকিউরিটিটা দেখা। এখন হয়ে যাচ্ছে যে দলটা ক্ষমতায় আসে তার সিকিউরিটিটা দেখা। সেই জায়গায় আমি মনে করছি না, এরকম বেশ কতগুলো এরিয়া আছে, আমি 7টা থেকে 8টা আমার মনে হয় সবগুলো তো আর পরিবর্তন করা যাবে না। সে জায়গায় যদি নতুন সরকার বিশেষ করে ব্রেইনস্টর্মিং খুব তাড়াতাড়ি, কারণ সময় তো আর বেশি দেবে না মানুষ জনগণ, এমনকি ইলেকশন রিফর্মস করা দরকার প্রচণ্ডভাবে। এই নমিনেশন বাণিজ্য আমি কীভাবে শেষ করব? কারণ আমি ওয়েস্টমিনস্টার সিস্টেমে থাকলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি অ্যাজ অ্যান একাডেমিক আমি পারবো না, আমি ঘুরে ফিরে কিন্তু আবার যাই। তার মানে হচ্ছে আমাকে ওইখানে দেখা দরকার যে আমি কী ধরনের ইলেকশন সিস্টেম করলে জনগণের যেই প্রতিনিধিত্বর কথাটা হচ্ছে সেটা আমি কিভাবে রাখতে পারবো নমিনেশন বিজনেসকে বাদ দিয়ে। এই যে কতগুলো ইলেকট্রাল রিফর্ম থেকে শুরু করে ব্যাংকিং রিফর্মস, এডুকেশন রিফর্মস, সিকিউরিটি সেক্টর রিফর্মস, মিডিয়া সেক্টর রিফর্ম, এই ধরনের 7-8টা জায়গায় বড় আকারে যদি হাত দিতে পারে, তাহলে আমি মনে করি যে একটা সফলতার দিকে যাবে। নাহলে জনগণ যেহেতু প্রচণ্ড অধৈর্য, দেখা যাবে 3 থেকে 6 মাস যদি আমি একই কথা বলতে থাকি, হ্যাঁ রিফর্ম চাই, কিন্তু আমি একেবারে চাক্ষুষ যদি আমি না দেখাতে পারি, তখন জনগণ স্বাভাবিকভাবে ধৈর্য হারিয়ে ফেলবে।